হরে কৃষ্ণ হরে রাম ইনি নিত্যানন্দ, একজন হরিভক্ত মানুষ। হরির প্রতি এনার ভক্তি এতই বেশি যে সবসময় মুখে হরিনাম লেগেই আছে। লোকজন দেখলে আবার এনার গলার আওয়াজ বেড়ে যায়। সকাল হতেই নিত্যানন্দ এক গ্রাম থেকে আর এক গ্রামে যাতায়াত করত। গ্রামের অনেক গরিব লোক নিত্যানন্দের কাছে টাকা ধার নিত। চড়া সুদ সহ টাকা তোলার উদ্দেশ্যেই নিত্যানন্দের এত ঘোরাঘুরি। আজ নিত্যানন্দ মথুরাপুর গ্রামে এসেছে দীপক কুমারদের বাড়ি। অসুস্থ দীপকের স্ত্রী 6 মাস আগে টাকা ধার নিয়েছিল। আজ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা। বৌমা আছো নাকি? নিত্যানন্দের আওয়াজ শুনে দীপকের স্ত্রী আর ছেলে ঘরের বাইরে বেরিয়ে এলো। আজ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা মনে আছে আমার, কিন্তু ছেলেটার এখনো মাইনে হয়নি। প্রাইভেট কোম্পানি, বুঝতেই তো পারছেন। কিছু মনে করবেন না দাদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বলছো গো বৌমা? এতে আর কিছু মনে করার কি আছে? সে সামনের সপ্তাহে একবার আসবো। তবে সামনের সপ্তাহে না দিতে পারলে সামনের মাসে সুদ দ্বিগুণ করে দিও, কেমন? ইয়ার এমন কি ব্যাপার বলো? সামনের সপ্তাহে টাকা না দিতে পারলে সুদ দ্বিগুণ হয়ে যাবে? কি বলছেন আপনি দাদা? সুদ দ্বিগুণ হয়ে গেলে তো খুব সমস্যায় পড়ে যাব আমরা। টাকাটা শোধ করার জন্য ছেলেটা পড়াশোনা বন্ধ রেখে ওই কাজটা নিয়েছে। যা মাইনে পায় তার প্রায় সবটাই আপনাকে কিস্তি দিতে চলে যায়। এরপর আবার সুদের টাকা যদি বাড়িয়ে দেন তাহলে কি করে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবই ওপরওয়ালার ইচ্ছা, আমাদের কোনো হাত আছে গো বৌমা? তিনি যা মনে করবেন তাই হবে। চলি গো, সামনের সপ্তাহে এই দিকে এই সময়ে আবার আসবো। মনে থাকে যেন। হরিভক্ত নিত্যানন্দের নির্মম সুদের হিসাব দীপক কুমারের স্ত্রীকে চিন্তায় ফেলে দিল। এক সপ্তাহের মধ্যে ছেলের মাইনেটা না হলে যে খুব মুশকিল হয়ে যাবে। এদিকে দীপকের ছেলে রমেশ ঠিক করলো ম্যানেজার শুভলালকে ভালো করে বলতে হবে যেন মাইনেটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর নিত্যানন্দ এসেছে বলাগড় গ্রামে গনার মায়ের কাছে। কি গো গনার মা, আজ তোমার টাকা দেওয়ার কথা, দাও। আজ হবে না দাদা, প্রতিবারই তো ঠিক সময়ে টাকা দিয়ে দিই। এবার একটু সময় দিন, মাঠে কাজকর্ম কিছুই নেই। কাজ হলে টাকাটা দিয়ে দেবো ক্ষণ। কি বলছো গো গনার মা? এটা কোনো কথা হলো? এ তো ভারী অন্যায়। কবে তোমার কাজ হবে, তারপর তোমার হাতে টাকা আসবে, তারপর তুমি টাকা শোধ দেবে। কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে। কি করব বলুন দাদা, বাড়িতে খাবার পয়সাটাও যে নেই। ঘরে থাকা চাল আলু দিয়ে কোনো রকমে দুমুঠো খেয়ে বেঁচে আছি। আপনাকে কি করে টাকাটা দেব বলুন তো? ওই তো উপায় হয়ে গেছে। ঠাকুর যা করে মঙ্গলের জন্য। আওয়াজটা শুনলে তো? কিসের আওয়াজ? ও তো ছাগলটা ডাকলো। ওতে আর কি এমন উপায় হলো? কিছু বুঝলাম না তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হায় হায় হায়, এটাও বুঝলে না? মানে ছাগলটা বিক্রি করে দাও, তাহলেই সমস্যার সমাধান। ঠিক সময়ে ছাগলটা ডাকিয়ে তোমাকে স্মরণ করিয়ে দেবে। এসবই উপরওয়ালার মহিমা, আমরা তো নিমিত্ত মাত্র। চললাম গো গনার মা, সামনের সপ্তাহে আবার আসবো। গনার মা শুধু তাকিয়ে রইল। উপরওয়ালার এটা কি মহিমা সেটাও বুঝল না, শুধু বুঝলো তার সর্বনাশের কথা। এই সবে ছাগলটা বাচ্চা দিয়েছে, এই অবস্থায় কেউ ছাগল বিক্রি করে নাকি? ঈশ্বরে নিবেদিত প্রাণ সবসময় হরে কৃষ্ণ বলা মিষ্টভাষী নিত্যানন্দ মানুষের দরকারে টাকা ধার দিয়ে পরে সেই টাকা চড়া সুদ সহ আদায় করার জন্য যতটা নির্মম হওয়া দরকার ঠিক ততটাই হতো। কখনো মিষ্টি কথায়, কখনো বা ভগবানের দোহাই দিয়ে, আর কখনো পাপের ভয় দেখিয়ে।
নিত্যানন্দ এবার এলো বেলডাঙায়। শহরের উপকণ্ঠে এই জায়গাটার এখন খুব চাহিদা। যারা শহরে কাজ করে কিন্তু অনেক দূরে থাকে, তারা এই জায়গায় বাড়ি করছে, না হয় এখানে বাড়ি ভাড়া নিচ্ছে। সুযোগ বুঝে নিত্যানন্দ এখানে একটা পেল্লাই বাড়ি হাঁকিয়েছে। অনেকগুলো ঘরও আছে, আর বেশিরভাগ ঘরই ভাড়াও হয়ে গেছে। রতন, ও রতন। হ্যাঁ কাকা, আসছি। রতন এই বাড়িটার নিচের তলায় একটা ছোট্ট ঘরে থাকে। ও এই বাড়িটার কেয়ারটেকার। বন্দিপুর গ্রামে ওর বাড়ি। খুব বিশ্বাসী ছেলে, সেটা বুঝেই নিত্যানন্দ এই দায়িত্ব তাকে দিয়েছে। কিরে, আজ তো 10 তারিখ, লাস্ট ডেট। সবাই ভাড়া দিয়েছে তো, নাকি কেউ বাকি আছে? না, সবাই দেয়নি, 2 জন বাকি আছে। রবীনবাবু আর পরেশবাবুর ভাড়া বাকি আছে। আজ রাত পর্যন্ত সময় আছে তো, দিয়ে দিতেও পারে। তবু একবার তাগাদা করে রাখা ভালো, বাবুদের ব্যাপার, ভুলে যেতেও তো পারে। রবীনবাবু, পরেশবাবু, আপনারা বাড়িতে আছেন নাকি? ভাড়ার কথা বলবেন তো আজই পেয়ে যাবেন, চিন্তার কিছু নেই। রবীনবাবু বারান্দায় এলেও পরেশবাবুর কেউই নিত্যানন্দের ডাক শুনে বারান্দায় আসেনি। কে রে, পরেশবাবুদের ঘরে কেউ নেই নাকি? পরেশবাবু আর তার স্ত্রী মাঝে মাঝেই খুব সকালে বেরিয়ে যায়। আজ ফিরলেই আমি ভাড়াটা নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নিস। বলছিলাম কাকা, আমাদের গ্রামে একটা ছেলে সামনের মাস থেকে শহরে একটা কাজ করবে, তাই এখানে একটা ঘর নেবে বলছিল। ছেলেটা আমার ছোটবেলার বন্ধু, নাম কালামউদ্দিন। আরে রাম 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 রাম, মুসলমানের ছেলেকে বাড়িতে ঢোকাবো কি করে? মুখে আনলি তুই? এই বাড়ির চিলে কোটায় ঠাকুর আছে। তাছাড়া মুসলমানকে ঘর দিয়েছি জানলে এখানে আর কেউ ভাড়াই নেবে না। তুই অন্য কোথাও দেখ। কালামউদ্দিনের সঙ্গে ছোট্ট থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়ে ওঠা রতন জানত না মুসলমান হিন্দু আলাদা কি। শুধু জানতো তাদের দুর্গাপুজো আর কালামউদ্দিনের ঈদ। তাই নিত্যানন্দের কথাগুলো কিছু বুঝতে পারল না, শুধুই তাকিয়ে রইল। পরদিন সকালে নিত্যানন্দ এসেছিল। রতনের ঘরে ঢুকে সমস্ত ভাড়ার টাকা বুঝে নিল। সব কাজের কথা হয়ে যাওয়ার পর রতন বলল, কাকা, আমার একটা কথা বলার ছিল। সামনের মাস থেকে আমি আর এখানে থাকবো। তোমার সব কাজ যেমন করছি করব। সারাদিন কাজ করার পর রাতে আমি একটা অন্য ঘরে ফিরে যাব। সেখানে আমি আর আমার এক আত্মীয় থাকব। আচ্ছা, তাই? মানে তুই ফ্রি ঘরে থাকবি না, অন্য এক জায়গায় ভাড়ার ঘরে থাকবি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একে মতিচ্ছন্ন ছাড়া আর কি বলবো। ঠিক আছে, তাই হবে। তবে একটা কথা শুনে রাখ, এখনকার মতো সব কাজই সময় মতো করতে হবে কিন্তু। আর এই ঘরটা আর তোর জন্য থাকবে না। দরকার পড়লে সিঁড়ির তলাটা তুই ব্যবহার করতে পারিস। এই ঘরটা আমি ভাড়ায় দিয়ে দেবো। নিত্যানন্দের সবই শর্ত রতন নিঃশব্দে মেনে নিয়েছিল। কালামউদ্দিন এলাকার কিছুই জানে না, শহরে প্রথম আসবে, একা ওকে কিভাবে ছাড়বে? তাই দুই বন্ধু একটা ঘর ভাড়া নিয়ে থাকবে। আসলে গ্রাম্য সহজ সরল রতনের কাছে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। তাই নিত্যানন্দের ফ্রি ঘর ছেড়ে গরিব রতন ভাড়া করে থাকতে দুবার ভাবল না। পরের মাসের আজ 1 তারিখ। রতন শহরের একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার বন্ধু কালামউদ্দিনের জন্য। আজই সে শহরে আসছে। কাল থেকেই একটা কোম্পানিতে জয়েন করবে। নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরেই একটা দূরপাল্লার বাস এসে থামল। এই বাসটাতেই বন্দিপুর থেকে সরাসরি এই শহরে আসা যায়। কালামউদ্দিন এই বাস থেকেই নামলো। অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো। দুজনেরই খুব আনন্দ হলো। রতন আগে থেকেই শহরের উপকণ্ঠে একটা ঘর ঠিক করে রেখেছিল, দুই বন্ধু থাকবে বলে।
বাস স্ট্যান্ড থেকে বন্ধু কালামুদ্দিনকে নিয়ে সেখানেই এলো। এখান থেকে শহরটা বেশি দূরে নয়, আবার রতনের কাজের জায়গা বেলডাঙাও বেশ কাছেই হবে। নতুন ঘরে এসে দুজনে মিলে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিল। দুজনেই বই পড়তে খুব ভালোবাসে, তাই সঙ্গে অনেক বইও আছে। এখন দুজনে মিলে চা খেতে খেতে গল্প শুরু করলো। অনেকদিন পরে প্রাণের বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয় আর কি, কত কথা জমে থাকে, যা শেষ হতেই চায় না। আচ্ছা রতু, তুই একটা কথা বলতো ভাই, আমাকে বলেছিলি যে তুই যেখানকার কেয়ারটেকার ওখানেই তোকে ফ্রিতে ঘর দিয়েছে থাকতে, আমাকে একটা ভাড়া ঘরের ব্যবস্থা করে দিবি। তাহলে এখানে কেন তুই আমার সঙ্গে থাকবি বলছিস? আসলে তুই এখানে রাস্তাঘাট কিছুই জানিস না, তাই তোকে আমার কাছাকাছি কোনো একটা ঘরে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি যে বাড়িটায় কাজ করি সেই বাড়িটায় একটাও ঘর খালি নেই, তাই আর কি। মুসলমানকে নিত্যানন্দ ঘর দেবে না, এই কথাটা রতন কালামুদ্দিনকে বলল না, কারণ শুনলে হয়তো তার বন্ধু খুব কষ্ট পাবে। তাই ঘর খালি নেই বলে বন্ধুকে মিথ্যে কথা বলল। আসলে মিথ্যে কথাটাও কখনো কখনো অনেক সম্মানের হতে পারে। ঠিক 6 মাস পরের ঘটনা। প্রায় দিন এখানে খোঁজ খবর নিতে আসা নিত্যানন্দ বিগত 1 সপ্তাহ এখানে আসছে না, ফোন করেও পাওয়া যাচ্ছে না। রতন খুব চিন্তায় পড়ে গেছে। প্রতিদিন সকালবেলা নিত্যানন্দ আসার সময়টাই গেটের কাছে অপেক্ষা করে। একদিন একটা ছেলে মোটরসাইকেল নিয়ে বাড়িটার সামনে এসে দাঁড়ালো। শোন রতন, শাশুড়ি মায়ের অবস্থা ভালো নয়, কেয়ার হসপিটালে ভর্তি আছেন, ক্রিটিক্যাল কন্ডিশন, এবি নেগেটিভ রক্ত লাগবে, কোথাও পাওয়া যাচ্ছে না, খুব রেয়ার রক্তের গ্রুপ কিনা। শ্বশুরমশাই তাই পাঠালেন, যদি এবি নেগেটিভ রক্ত গ্রুপের কেউ থাকে তাহলে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে বলেছেন। আসি রে। আসলে ইনি নিত্যানন্দের জামাই, মানে নিত্যানন্দের স্ত্রী অসুস্থ। রতন প্রত্যেকটা রুমে যত ভাড়াটে থাকে সবাইয়ের কাছে গিয়ে খোঁজ নিল কারোর রক্তের গ্রুপ এবি নেগেটিভ কিনা তা জানতে, কিন্তু কাউকে পেল না। রতন আর দেরি না করে বাসায় ফিরে গেল, এটা ভেবে যে কালামুদ্দিন এখনো কাজে বের হয়নি, ওকে বলে দেখতে হবে যে বন্দিপুরে যদি কাউকে পাওয়া যায়। পরোপকারী সৎ রতন খুবই চিন্তিত হয়ে পড়ল। যে করেই হোক এবি নেগেটিভ রক্ত জোগাড় করতেই হবে, না পেলে কি হবে, এইসব ভাবতে ভাবতে বাসার দিকে এগিয়ে গেল। কি ব্যাপার রে, এই সময়ে বাড়ি এলি? আরে আমি যার কাছে কাজ করি সেই কাকুটার স্ত্রীর কন্ডিশন ভালো নয়, হসপিটালে ভর্তি আছে, এবি নেগেটিভ রক্ত লাগবে, কোথাও নাকি পাওয়া যাচ্ছে না। আমাদের গ্রামে একবার কাউকে ফোন কর না, ওখানে যদি কেউ থাকে। আরে তার জন্যে গ্রামে ফোন করতে হবে কেন? আমারই তো এবি নেগেটিভ, চল কোথায় যেতে হবে, আজ কাজেই যাব না। কি বলছিস তুই? ভাবতেই পারছি না, তোর এবি নেগেটিভ জানতামই না, কিন্তু তুই রক্ত দিলে। হঠাৎ রতনের নিত্যানন্দের সেই কথাগুলো মনে পড়ে গেল। আরে রাম 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 রাম, মুসলমানের ছেলেকে বাড়িতে ঢোকাবো কি করে? মুখে আনলি তুই? এই বাড়ির চিলেকোটায় ঠাকুর আছে, তাছাড়া মুসলমানকে ঘর দিয়েছি জানলে এখানে আর কেউ ভাড়াই নেবে না, তুই অন্য কোথাও দেখ। আরে অত কি ভাবছিস বলতো? ওদিকে রুগীর অবস্থা ভালো নয় বলছিস। এই চল তো, চল তাড়াতাড়ি। তাড়াতাড়ি একটা ক্যাব বুক করে নিয়ে দুজনেই কেয়ার হসপিটালের দিকে রওনা দিল। কেয়ার হসপিটাল শহরের সব থেকে নামকরা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। হসপিটালে আসার সঙ্গে সঙ্গেই কালামুদ্দিনকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় টেস্ট করিয়ে রক্ত নেওয়া হবে। বাইরে নিত্যানন্দের মেয়ে ও আত্মীয় পরিজনরা অনেকক্ষণ উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়েছিল। নিত্যানন্দ স্থির হয়ে বসেছিল, কেউ জানে না কি হবে। দীর্ঘ প্রতীক্ষার পর একজন ডাক্তারবাবু বাইরে এলেন। রক্ত দিতে আর একটু দেরি করলে রোগীকে বাঁচানো যেত না, আপাতত বিপদমুক্ত। যে ছেলেটি রক্ত দিল
ওর জন্যই সব কিছু সম্ভব হলো। পারলে ছেলেটিকে হাতে রাখবেন, পরে দরকার পড়তে পারে। কিছুক্ষণ পর কালামুদ্দিনও বাইরে বেরিয়ে এসেছে। বাবা রতন, আজকের দিনটায় তোর উপকার কোনোদিনই ভুলব না। তুই তোর বন্ধুকে না নিয়ে এলে কি যে হতো জানি না। তোর কাকিমা ভালো হয়ে যাক, তারপর একদিন তোর বন্ধুটিকে আমাদের বাড়িতে নিয়ে যাস। কিন্তু আপনি আমার বন্ধুটিকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এ কি অলক্ষণে কথা বলছিস রতন? ওপরওয়ালার অশেষ করুণায় ও আজ এখানে এসেছে, তোর কাকিমার প্রাণ বাঁচিয়েছে। ওকে বাড়িতে ঢুকতে দেবো না? সবই ওপরওয়ালার ইচ্ছায় হয়েছে রে। ওপরওয়ালার ইচ্ছা তো ছিলই, কিন্তু আমার ওই বন্ধুটির ইচ্ছাও কম ছিল না। এক প্রকার জোর করেই এখানে এসেছে। ওর নাম কালামউদ্দিন, যাকে আপনি মুসলমান বলে একদিন ঘর ভাড়া দেননি। আয় কালাম। রতন আর কালামউদ্দিন আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। অনেক দায়িত্ব আছে যে তাদের, তা পালন করতে হবে। এদের অত টাকা পয়সা নেই, আর টাকা পয়সার লালসাও নেই। তাই ধর্মের নাম নিয়ে পয়সার পিছনে ছোটে না, বরঞ্চ একটা করে বড় হৃদয় আছে। কারোর বিপদে ঝাঁপিয়ে পড়তে জানে। আত্মীয় স্বজনরা সবাই তা বুঝতে পারছিল। নিত্যানন্দ নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। তার কি শিক্ষা হবে? ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা অন্যায় নয়, কিন্তু তার জন্য অন্যের ধর্মকে ঘৃণা করাটা অন্যায়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চোখ ইটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।